বন্ধুগণ, শুভ সন্ধ্যা। আমি শীতাংশু বলছি। আজকে যে একটা জিও পলিটিক্সের খবর নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, সেটা মূলত আমেরিকাকে নিয়ে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। প্রথমে আমি বলে নিই যে আমি মূলত জিও পলিটিক্স নিয়ে আলোচনা করি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে। তবে আমি যে ইউটিউবে যে আলোচনাগুলো করি সেটা মূলত বিভিন্ন একটা যে তথ্য ওপেন সোর্স যেটা পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন নিউজ এজেন্সিতে, সেখানটা আমি সারাদিন খবর নিয়ে থাকি। তো সেই খবর শুনতে আমার খুব ভালো লাগে। তো সেই খবরের প্রেক্ষিতেই আমি এখানে আমার যে প্রেজেন্টেশনটা সেইটা আমি রাখি। এটা আমার একটা ডিসক্লেমার। এরপরে বলি আমেরিকা নিয়ে কেন আলোচনা করতে চলেছি। আপনারা জানেন, আমি গতকালের ভিডিওতে বলেছি যে ভারতবর্ষ এবং আমেরিকার মধ্যে এই গত 2-3 দিন যাবৎ একটা বেশ টানাপোড়েনই খবর চলছে বলুন, বা একটা বেশ আলোচ্য বিষয় চলছে। সেটা হচ্ছে যে আপনারা জানেন, সবাই এর মধ্যে জেনে গেছেন, সমস্ত খবরের কাগজ, পেপার, টিভিতে বলেছে যে ভারতের কাশ্মীরে যে উগ্রপন্থীরা 26 জন হিন্দু পর্যটককে ধর্মের ভিত্তিতে গুলি করে মেরেছিল, তাই নিয়ে আজকে দীর্ঘদিন প্রায় 10-15 দিন যাবৎ একটা ভয়ানক টানাপোড়েন চলছে। তার প্রেক্ষিতে ভারত থেকে একটা আক্রমণ হয় পাকিস্তানের যে উগ্রপন্থী যে ট্রেনিং সেন্টার বা বেস, তাদের যে মূল অফিস টফিস ছিল, সেখানে আক্রমণ হয় এবং সেগুলো সেখানে ধ্বংস করে দেয়। তারপরে পাকিস্তান কী করে, তাদের মতো করে তারা ভারতবর্ষে প্রচুর ড্রোন অ্যাটাক করে সেটা, এবং বর্ডারেও ভীষণভাবে অ্যাটাক করে। তাতেও আমাদের বেশ কিছু সৈনিক শহীদ হয়েছেন বর্ডারে, এবং আরও জায়গায় যে ড্রোন আক্রমণ হয় তার যে ড্রোনের যে কিছু ধ্বংসাবশেষ, তাতে 2-1 জনের বেশ আঘাত হয়েছে এবং বেশ কয়েকজন এখন হাসপাতালে আছে। এবং কাশ্মীরের যে সরহদ, অর্থাৎ যেখানে লাইন অফ কন্ট্রোল, যেখান থেকে ওপাশে হচ্ছে পাকিস্তান, এপাশে হচ্ছে ভারত, ওপাশে হচ্ছে যে পাক অকুপাইড কাশ্মীর, পাশে ভারত, সেখানে গোলাবারি করে ব্যাপক। তাতেও সেখানকার একটা গুরুদ্বারা ধ্বংস হয়েছে এবং সেখানে বেশ কিছু যে নিরীহ মানুষজন, গ্রামবাসী তারা বসবাস করে, তারাও সেখানে কিন্তু নিহত হয়েছে। তো এই নিয়ে একটা ভয়ানক টানাপোড়েন। তারপরে ভারত কী করেছে, একদম পাকিস্তানের অভ্যন্তরে গিয়ে ভীষণভাবে আক্রমণ করেছে, এবং আক্রমণ করে পাকিস্তানের যে বিভিন্ন মিলিটারি এয়ারবেস ছিল, বিশেষ করে রাওয়ালপিন্ডির কাছাকাছি সেই সমস্ত এয়ারবেস, কার্ডু, তারপর আপনার আরও যে 10-11টা এয়ারবেসে সেখানে আক্রমণ করেছে। এই আক্রমণ করার পর পরশুদিন হঠাৎ 10 তারিখে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে 5টার সময় একটা টুইট করে দেন, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যে আমেরিকা মধ্যস্থতা করে এই ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ ভয়ানক শুরু হতে চলেছিল, সেটাকে তিনি রক্ষা করেছেন। এবং তার এই টুইটটা প্রথমে ট্রুথটা যে নিজস্ব একটা সোশ্যাল সাইট আছে তাতে তিনি করেছেন, তারপর সেটা আবার এসে যায় এক্স 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 সোশ্যাল সাইটে, যেটা আগে টুইটার ছিল। তার দেখা দেখি সেখানে তার যে ভাইস প্রেসিডেন্ট আমেরিকার জেডি ভ্যান্স, তিনিও সেটা টুইট করেন, বা রিপোস্ট করেন, লিখেন। তারপরে মার্ক রুবিও, যেখানে সেক্রেটারি অফ স্টেট, তিনি সেটা আবার পোস্ট করেন। তারপর দেখা যায় টুইটারে সমস্ত যে রিপাবলিকান যে বিভিন্ন দায়িত্বশীল লোকজন আছে, তারা ওটাকে নিয়ে ঘুরিয়ে ফিরে টুইট করতে থাকে। যাই হোক, এটা ভারতবর্ষ একদম খারিজ করে দিয়েছে। যে কাশ্মীর ইস্যু, একটা জায়গায় ডোনাল্ড ট্রাম্প বলছেন যে কাশ্মীর ইস্যু আমি হচ্ছে কি যে সেটেল করে দিতে পারি, কিন্তু ভারত কখনোই কাশ্মীর ইস্যুটিকে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে রাখতে চেয়েছে, কখনোই কিন্তু আন্তর্জাতিক কোনো মধ্যস্থতায় বা অন্য কোনো দেশের মধ্যস্থতায় কিন্তু কখনোই রাজি হয়নি এবং হবেও না। সেটা গতকাল সন্ধ্যায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাষণটা দিয়েছেন, সেই ভাষণে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন। সেটা আমি আপনাদেরকে গতকাল বলেছি, আজকেও সমস্ত পেপারে এবং গতকাল সন্ধ্যায় সমস্ত টিভিতে সেটা আপনাদের দেখেছি, সেটাকে নিয়ে আমি আলোচনা করতে চাইছি। এবার যেটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলা হয় তিনি হচ্ছেন আনপ্রেডিক্টেবল। প্রেসিডেন্ট ট্রাম্প ইজ আনপ্রেডিক্টেবল। সিন্স ওয়েন হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা, যখন তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন, তখন তিনি এমন কিছু কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, যে সিদ্ধান্ত নিয়ে চারিদিকে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা তো লেগেই আছে। প্রথম হচ্ছে তিনি ক্ষমতায় এসেই তিনি ডিপোর্টেশন শুরু করেন, যে ডিপোর্টেশন বিভিন্ন দেশের নাগরিক যারা আমেরিকাতে আছে তাদেরকে ফেরত পাঠানো হবে। তাতে মেক্সিকোতে বেশি ফেরত পাঠান, ভারতেও কিছু ফেরত পাঠান, অন্যান্য দেশেও কিছু যারা ইলিগ্যাল নাগরিক ছিল তাদেরকে ফেরত পাঠিয়েছেন। এবং সেটা তার একটা নির্বাচনী এজেন্ডাও ছিল, সেটা তিনি করেছেন। তারপর তিনি বলেছিলেন
যে তিনি যুদ্ধ থামিয়ে দেবেন। কোথাও কোথাও যুদ্ধ যেটা দীর্ঘদিন ধরে চলছে ইসরায়েল এবং হামাসের সঙ্গে গাজাতে যে যুদ্ধ চলছে সেটা তিনি থামিয়ে দেবেন, কিন্তু সেটা তিনি এখনও পর্যন্ত থামিয়ে দিতে পারেননি এবং সেই যুদ্ধ এখনও চলছে। আজও দেখা গেল যে ইসরায়েল ওই গাজার কোনো একটা হাসপাতালে নাকি একটা বোমা বর্ষণ করেছে এবং সেখানে ভীষণভাবে হচ্ছে যে হাসপাতালের লোকজন এবং কিছু স্টাফ এবং কিছু ওখানে যারা রোগী ছিল, ভর্তি ছিল, তারা নাকি মারা গেছে। এরপর তিনি বলেছিলেন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ তিনি বন্ধ করবেন। সেই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ তিনি এখনও বন্ধ করতে পারেননি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, তো শোনা যাচ্ছে খুব শীঘ্রের মধ্যে রাশিয়া ইউক্রেনের মধ্যে একটা সমঝোতা হতে পারে এবং এর আগেও দুবার তিনবার আলোচনা হয়েছে, ঘোষণা হয়েছে যে হ্যাঁ সিজফায়ার হবে, কিন্তু সিজফায়ারে তারপর আবার যুদ্ধ লেগেই আছে বলা যায়। তো যাই হোক, এটা তার একটা দুটো ব্যর্থতা ছিল, যেটা তিনি বলছেন করে ফেলবেন, সেটি করে ফেলতে পারেননি। ফলে সেই ব্যর্থতা ঢাকার জন্যই অনেক যে রাজনৈতিক বিশেষজ্ঞ তারা বলছেন, আমি বেশ কয়েকটা রিপোর্ট দেখছিলাম এবং কিছু নিউজ শুনছিলাম এবং ভিডিও শুনছিলাম, সেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সম্ভবত তার যে এই যে যুদ্ধ বন্ধ করে দেওয়ার যে ব্যর্থতাটা, ইসরায়েল এবং গাজাতে হামাসের সঙ্গে যুদ্ধটা বন্ধ করে দেওয়ার ব্যর্থতা, রুশ ইউক্রেনের যে যুদ্ধ বন্ধ করে দেওয়ার ব্যর্থতা, সেই ব্যর্থতা ঢাকার জন্য তিনি তড়িঘড়ি করে হচ্ছে যে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হতে চলেছে সেটা বন্ধ করার ব্যাপারে তিনি উদ্যোগ নিচ্ছেন, এরকম একটা ব্যাপার। তো এটাকে নিয়ে ভারতবর্ষ সমালোচনা শুরু হয়েছে, অর্থাৎ সরকার কেন কিছু বলছে না, বিপক্ষ দল তারা সরকারকে এবং নরেন্দ্র মোদী সরকারকে তারা আক্রমণ করতে শুরু করেছে এবং কাশ্মীর নিয়ে কেউ মধ্যস্থতা করবে কিনা এটাও একটা আলোচ্য বিষয়বস্তু হয়েছে। যদিও এই ব্যাপারে ভারতের পক্ষ থেকে আমেরিকার সঙ্গে সে ব্যাপারে আলোচনা করা হয়নি। যেটা শোনা যাচ্ছে যে বিভিন্ন খবরের সূত্র থেকে ফাইনালি যে ভারতের যে ভয়ানক বিধ্বংসী আক্রমণ পাকিস্তানের 11টা মিলিটারি এয়ারবেসে যে ভীষণভাবে আক্রমণ করেছে এবং যেখানে আমেরিকার যেখানে পাকিস্তানের যেখানে পরমাণু বোমা যে স্টোরেজ আছে সেখান পর্যন্ত সে আক্রমণ পৌঁছে গেছে এবং সেখানে কি রেডিয়েশন হচ্ছে এরকম একটা খবর পাওয়া যাচ্ছে এবং সেখানে কি আমেরিকা থেকে এবং গ্রিস থেকে ফ্লাইটে করে, গ্রিসের বিশেষ করে বরন বলে একটা পদার্থ আছে, এটা নীল ডেল্টাতে পাওয়া যায়, সেখান থেকে নিয়ে এসে যেটা রেডিয়েশন কমাতে সাহায্য করে, সেটা ওখানে নিয়ে এসে সেটা কমানোর চেষ্টা হচ্ছে, এরকম একটা খবর বেরিয়েছে। কিন্তু সেটা খুব সরকারিভাবে পাকিস্তান এখন অথেন্টিকেট করেনি এবং এই যে ঘটনাটা যেভাবে পরপরভাবে হয়েছে সেটা আসলে নিউ ইয়র্ক টাইমসই সবচেয়ে বেশি, আমেরিকার যে বিশেষ পত্রিকা বা চ্যানেল আছে তারা এটাকে বেশি করে প্রকাশ করে দিচ্ছে। এখন কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এটা কেন হঠাৎ করে বলতে গেলেন, বলতে যে খানিকটা বলা যায় অপদস্থ হয়েছেন, কারণ কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের তিনি যে বক্তব্য রেখেছেন প্রায় 8 ঘন্টার কাছাকাছি, 27 মিনিটের উপরে, তো সেটা আমি পুরোটা দুবার করে শুনেছি এবং সেখানে শুধু দ্ব্যর্থহীন ভাষায় আমেরিকার কোনো উল্লেখ করেননি এবং তিনি ডোনাল্ড ট্রাম্পের নাম তো নেননি, শুধুমাত্র উল্লেখ করেছেন যে আমেরিকাও কিন্তু যে 9/11 যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়েছিল সেটা উগ্রপন্থার জন্যই হয়েছিল এবং পৃথিবীর বুকে উগ্রপন্থা একটা ভয়ানক ঘাতক একটা ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত হতে চলেছে। তো এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানো দরকার এবং সেটা দ্ব্যর্থহীন ভাষায় তিনি তার বক্তব্যটা বলেছেন। এখন ডোনাল্ড ট্রাম্পের এই যে আনপ্রেডিক্টেবল যে কাজগুলো, কখনো বলেছিলেন রাষ্ট্রপতি কানাডাকে আমাদের সঙ্গে মিশে যেতে 51তম, কখনো বলছিলেন গ্রিনল্যান্ডকে আমি নিয়ে নেব। গ্রিনল্যান্ড যদিও নরওয়ের একটা খানিক কলোনির মতোই আছে বলা যায় বা নরওয়ের ইয়ের মধ্যে আছে, তো সেখানটা আমি নিয়ে নেবো, গ্রিনল্যান্ডের লোক সেটাতে রাজি হয়নি। তো এইভাবে তিনি বিভিন্ন সময় এমন কিছু বলে বসেন, পরবর্তীকালে সেটা মানে হয়নি। ট্যারিফ নিয়েও তিনি বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্নভাবে বার্গেন করেন, কখনো 50% চাপিয়ে দিচ্ছেন মেক্সিকোর উপরে, কখনো অতিরিক্ত চাপিয়ে দিচ্ছেন কার উপরে, কখনো চীনের উপরে চাপিয়ে দিচ্ছেন। আবার দেখছি গত পরশুদিন চীনের সঙ্গে একটা চুক্তি হচ্ছে যে নাকি এখন 90% ট্যারিফ চলবে, বাকি আগে যে 120% আর 150% চাপিয়েছেন সেসব কমে যাবে। এই যে ব্যাপারগুলো, সেই আনপ্রেডিক্টেবিলিটি তারই সত্য। যেমন গতকাল আবার তিনি বলে দিয়েছেন যে ভারত পাকিস্তান যদি যুদ্ধ করে তাহলে কিন্তু আমি তাদের সঙ্গে ব্যবসা করবো না, যুদ্ধ তোমরা বন্ধ করো তাহলে আমি ব্যবসা করবো। এবং পাকিস্তানে একটা যে সরকার এখন আছে সেই সরকার কিন্তু সরাসরি সেইভাবে ইলেকটেড সরকার নয়, মিলিটারির যে শক্তি আছে সেই মিলিটারি মূলত পাকিস্তানকে চালনা করে, সেই মিলিটারির সাহায্যেই এই সরকার ক্ষমতা এসেছে এবং যে সরকার নির্বাচিত ছিল ইমরান খানের সরকার, সেই ইমরান খানকে জেলে ভরে দিয়েছে এবং তার দলকে কোনো কাজকর্ম করতে দিচ্ছে না, যদিও তাদের ভয়ানক অসন্তুষ্ট হচ্ছে। তারা সমর্থকরা ভয়ানক রাগারাগি করছে, বিভিন্ন সময় তারা রাজধানী শহরে এসে
বিভিন্ন মিটিং মিছিল করছে, বিভিন্ন জলসা করছে, এই নিয়ে একটা পাকিস্তানে অশান্তি হয়েছে। এছাড়া পাকিস্তানে বালুচিস্তান নিয়ে একটা বিরাট বড় অশান্তি চলছে। সেখানে বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি তারা স্বাধীনতা ঘোষণা করেছে একরকম, এবং যে কেপিকে খাইবার পাখতুন এরিয়া যেটা আছে, যেটা আফগানিস্তানের সাথে লাগোয়া, যেখানে আফগানিস্তানের বহু মানুষ থাকে, তাদের সঙ্গেও একটা লড়াই, পাকিস্তানের নিজেদের অভ্যন্তরীণ লড়াই কিন্তু চলছে, সেখান থেকেও তাদের কোনো রেহাই নেই। তো এই অবস্থায় পাকিস্তান যখন একবারে কোণঠাসা, হঠাৎ তাকে বাঁচাবার জন্য চীন এবং আমেরিকা দৌড়ে এসেছে। আমেরিকার একটা স্বার্থ আছে, আমেরিকা চায় যে পাকিস্তানের মতো একটা দীর্ঘদিনের তার যে মিত্র দেশ, তাদেরকে হাতে রাখতে হবে। তাহলে এই যে সাউথ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, সাউথ এশিয়া, এখানে তার একটা পাকিস্তানের মধ্য দিয়ে একটা হচ্ছে প্রভাব থাকবে। আর চীনেরও একটা স্বার্থ আছে, তার কারণ হচ্ছে চীন পাকিস্তানের হচ্ছে যে একরকম বলা যায় পার্টনারের মতো। পাকিস্তান আর চীনের একটা বড় সম্পর্ক আছে, কারণ চীন পাকিস্তানের সিপ্যাক রাস্তা তৈরি হচ্ছে, রোডস অ্যান্ড বেড করছে, ফলে তার একটা স্বার্থ আছে এক নম্বর। দ্বিতীয়ত চীন চায় না যে ভারত যথেষ্ট আর্থিকভাবে সামরিকভাবে শক্তিশালী হোক, ফলে তারা চায় যে কোনো না কোনোভাবে পাকিস্তান যদি ভারতের সঙ্গে লাগিয়ে রাখা যায়, সেই হিসেবে তাহলে পরে ভারতের আর্থিক যে অগ্রগতি আছে সেটা রোকা যাবে। তো সেখানে পাকিস্তানের সঙ্গে চীনের একটা স্বার্থ আছে, এবং ভারতের অগ্রগতি রোখার জন্য তাদের একটা রাজনীতি আছে, পলিটিক্সও আছে, অর্থাৎ ভারতকে কীভাবে ঠেকিয়ে রাখা যায়। এছাড়া পাকিস্তানকে সাহায্য করতে যে গিয়েছে সেটা হচ্ছে আজারবাইজান এবং তুর্কি। এবং তুর্কি ভারতের কাছ থেকে যে ভূমিকম্প ছিল তখন যাবতীয় সাহায্য পেয়েছে। অপারেশন দোস্ত বলে প্রচুর সাহায্য তুর্কিকে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার, ভারত সরকার। এছাড়া যখন কোভিড হয় তখন কোভিড ভ্যাকসিনেশন পাঠিয়েছে, কিন্তু সেসব তুর্কি ভুলে যেয়ে যাবতীয় ড্রোন সাপ্লাই করেছে পাকিস্তানকে। এবং আজারবাইজানও একদম সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। আজকে দেখা যাচ্ছে, আজকে দেখছিলেন একটু আগে, তুর্কির একটা ট্যুরিজম ডিপার্টমেন্টে একটা নোটিশ এসেছে যে ভারত থেকে যত লোক ট্যুরিস্ট ভিজিট করতে যায়, পর্যটক যায় ইয়েতে তুর্কিতে, সেই তুরস্কে, সেখানে কিন্তু টার্কিতে যাওয়া ক্যান্সেল করেছে। ফলে তারা বলছে না, ভারতীয় আসতে পারে, কোনো অসুবিধা হবে না, কারণ এখন দেখা যাচ্ছে সমস্ত জায়গায় ট্রাভেল এজেন্সি, কোথাও 500, কোথাও 700, কোথাও 600, এই গরম মরশুমে যারা টার্কি বেড়াতে যেত তারা কিন্তু যাওয়া ক্যান্সেল করে দিচ্ছে। ফলে এখন তাদের টনক নড়েছে যে না, ভারতের সঙ্গে বাঙালিতে যে পাকিস্তানের সাহায্য করতে যে আমাদের অর্থনীতির একদম বেহাল দশা হয়ে যেতে পারে। আজারবাইজানের সে অবস্থা, আজারবাইজানেও ভারতের পর্যটক যা কমে যাচ্ছে, ফলে এইটা তাদের কাছে একটা মস্ত বিপদের সংকেত হিসেবে দাঁড়িয়েছে। তো ভারত এখন যে জায়গায় পৌঁছে আছে, সেই জায়গাতে ভারতের সঙ্গে কেউ যদি লড়াই করতে চায়, তাদের তার লস হবে, কিন্তু লাভ হবে না কোনোভাবেই। কারণ ভারত নিজেই একটা মস্ত বড় মার্কেট, 140 কোটি 42 কোটি দেশের একটা বিশাল বাজার, এটা সারা পৃথিবীর লোককে টানছে। আর চীনের আর একটা স্বার্থ আছে, যে এই ট্যারিফ যে ইয়ের জন্য চীন থেকে বহু কোম্পানি আস্তে আস্তে ওখান থেকে গুড়িয়ে নিয়ে ভারতবর্ষে আসছে ব্যবসা করার জন্য। সেটা চীনের একটা স্বার্থ, যদি কোম্পানি গুড়িয়ে যায় তাহলে চীনে যে উৎপাদন হবে এবং যে বিক্রি হবে সামগ্রীগুলো, সেগুলো সেখানে আর হবে না, এবং সেটা ভারতে এসে হবে, ফলে ভারতের জন্য তার একটা অর্থনৈতিক বিকাশ হবে। এই সমস্ত বিভিন্ন কারণে যে একটা জটিল যে আন্তর্জাতিক পরিস্থিতি, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রিলেশনসে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক, সেই সম্পর্কে খুব সূক্ষ্ম এবং জটিল বিষয়গুলো সব আছে। এইরকম একটা অবস্থায় চলছে। ডোনাল্ড ট্রাম্প আজকেও সারাদিন দেখা যাচ্ছে তিনি সৌদি আরব এসছেন। সৌদি আরবে এসে তিনি আমি যে ইয়েটা আছে, তার যে টুইটার হ্যান্ডেলটা আছে দেখছিলাম, পটুস, সেই টুইটার হ্যান্ডেলে দেখা যাচ্ছে যে একজন যে আমেরিকান হচ্ছে যে হামাসের হাতে বন্দি ছিল দীর্ঘদিন, সে আজকে তাকে বাড়ি ফিরে যাচ্ছে, এবং 584 দিন বন্দি ছিল এডেন আলেকজান্ডার, সে ফিরে যাচ্ছে। সেটা হোয়াইট হাউসের যে ডেটা আছে সেটা পোস্ট করেছে, এবং সেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখাচ্ছেন, সেটাকে রিপোস্ট করেছেন। তার ছবি টবিগুলো সব বেরিয়েছে। এরবারে তিনি একটা এগ্রিমেন্ট সই করছেন, সেখানে তিনি আবার বলছেন যে আমেরিকাতে যে ওষুধের দাম আগের যে ডেমোক্র্যাটদের সরকার ছিল তারা কমায়নি, ওষুধের দাম বেড়েছে, সেই ওষুধের দামকে কাট করে একটা অর্ডারে সই করছেন যে আমেরিকা ওষুধের দাম কমানো হবে। এরপর দেখা যাচ্ছে তিনি গেছেন সৌদি আরব এসছেন, সৌদি আরবে অভ্যর্থনা পাচ্ছেন, এবং সৌদি আরবে সেই অভ্যর্থনাতে সৌদি আরবের প্রিন্স সোলোমন তিনি তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসছেন, এবং সেখানে তিনি বিভিন্ন মিটিং করছেন, এবং সৌদি আরবের সঙ্গে একটা মস্ত বড় ডিলও করেছেন।
সেই ডিলটা হচ্ছে যে কত মিলিয়ন ডলারে রিয়াদে এসছেন, সৌদি আরবের রিয়াদে, সেখানে তিনি একটা মস্ত বড় বিজনেস ডিল সই করেছেন, সম্ভবত $600 বিলিয়ন। এইটা এখানে দিয়েছে, $600 বিলিয়ন ইনভেস্টমেন্ট কমিটমেন্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিকিউরস হিস্টোরিক $600 বিলিয়ন ইনভেস্টমেন্ট কমিটমেন্ট ইন সৌদি আরেবিয়া। সৌদি আরবে যে $600 বিলিয়ন নাকি ইনভেস্ট করা হবে। তো এইরকম আজকের ওনার আমি ইয়েগুলো দেখছিলাম, তিনি ওখানে এসেছেন। কিন্তু এই গতকাল প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী বক্তব্য দেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের আগে যে ইয়েটা ছিল সেইটা খুব একটা দেখা যাচ্ছে না। লাস্ট যে পোস্টে এসেছে সেটা দেখলাম, সেটা তো তিনি বলছেন যে আমি ভীষণভাবে, এইটা 1 ঘন্টা আগে এসেছে, দেখা যাচ্ছে তিনি রিয়াদের যে ইয়ের ঘর, কী বলে, প্রিন্সের যে অফিস, সেই অফিসে তিনি বসে প্রিন্সের সঙ্গে আলোচনা করছেন, তার একটা ছবি এখানে বেরিয়েছে। তো যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের যে ভারতবর্ষের প্রতি তার যে একটা ভূমিকা ছিল, এবং ভারতের পক্ষ থেকে তিনি যে সমর্থনটা দীর্ঘদিন পেয়েছেন তার ভোটের আগের থেকে, সেইটা কিন্তু এখন আর তিনি পাচ্ছেন না। অর্থাৎ ভারতীয়রা তারা হতাশ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই ভূমিকা নিয়ে। ভারতকে পাকিস্তানের সঙ্গে এক পংক্তিতে ফেলে দেওয়া, ভারতের প্রধানমন্ত্রীকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এক পংক্তিতে ফেলে দেওয়া, এবং পাকিস্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মতো একটা অবস্থা করা, IMFকে দিয়ে বেশ $2 বিলিয়নের বেশি টাকা সাহায্য করে, তার $1 বিলিয়ন অলরেডি কালকেই বোধহয় ছেড়ে দেওয়া হয়েছে, এবং জেনে শুনেও যে পাকিস্তান হচ্ছে উগ্রপন্থীকে সাপোর্ট দেয়, এটা কিন্তু ভারতীয়রা সারা পৃথিবীর বুকে ভালো চোখে দেখছে না। অতএব পৃথিবীর বুকে বিশেষত 102 থেকে 105 কোটি যে হিন্দু ভারতবর্ষে এবং নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং সারা পৃথিবীর বুকে সমস্ত দেশে ছড়িয়ে আছে, তারা এই ভূমিকাটা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাটা আজ ভারতকে ইয়ে করা এবং পাকিস্তানকে ইয়ে করে দেখানো, সেটা তারা কিন্তু পছন্দ করছে না। এতে ভারতীয়দের কাছে তার যে জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তা কিন্তু ভীষণভাবে ঘাটতি হচ্ছে। আমি দেখছিলাম একজন ইন্ডিয়ান আমেরিকান, তিনি লিখেছেন যে আপনি যে কাজটা করলেন এটা কিন্তু ঠিক করলেন না। আমি সোশ্যাল মিডিয়াতে সেটা দেখছিলাম যে তিনি খুব তাকে ট্যাগ করে লিখেছেন, ভারতকে এইভাবে আপনি এক আসনে পাকিস্তানের সঙ্গে বসে দেওয়া ঠিক করেনি। পাকিস্তান একটা টেররিস্ট স্টেট, আর ভারত একটা সিস্টেমেটিক্যালি ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্ট, ইলেক্টেড একটা লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে এত এত কোটি লোক ভোট দিয়ে একটা সরকার তৈরি করে, এটা অনেকে লিখেছেন। তো আগামী দিনে ডোনাল্ড ট্রাম্পের যে ভারতীয়দের কাছ থেকে যে সমর্থন, সেই সমর্থন তিনি আর অবশ্যই পাবেন না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আজকে এই খবরটুকুই আপনার কাছে রাখলাম। আপনারা আমার চ্যানেলটি শুনবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আজকে এই পর্ব শেষ করছি, আবার নতুন পর্ব নিয়ে আগামীকাল আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।